উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাজেট পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রতিবেদনটি দেখলাম, প্রতিবেদনে যে এই যে উপকূলীয় অঞ্চলে যে মানুষের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যে হয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ যে থাকেন, সেখানে এই যে দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসন ব্যয়, এর থেকে টেকসই যে অবকাঠামো বিনিয়োগ কতটা আসলে জরুরি, সেটা কতটা লাভজনক হতে পারে, বা কি বলতে চান আসলে এই বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে উপকূলের মানুষেরা নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে যে ক্লাইমেট চেঞ্জ ইনডিউস যে ডিজাস্টারগুলো আছে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রতি বছরই আমরা দেখতে পাই যে একটা দুটো ঘূর্ণিঝড় হচ্ছে, এবং এর পাশাপাশি কোস্টাল ফ্লাডিং এবং যে জলবায়ু পরিবর্তনের আরও অন্যান্য যে সমস্ত ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু আমাদের লবণাক্ততা, এবং এটার কারণে কৃষি ক্ষতিগ্রস্ত। সেখানে যে পোল্ডারগুলো আছে সেগুলো মডার্নাইজেশনের চেষ্টা করা হচ্ছে, এবং আমরা একটা কিন্তু বাজেট ডকুমেন্ট দেখতে পাই প্রতি বছর। বাজেটের পরই একটা মানে কোন কোন মন্ত্রণালয় কী কাজ করছে সেগুলো বলা হয়। তো এখন স্থানীয় সরকার বিভাগের অধীনে এই যে এলজিইডি, তারা অনেকগুলো কিন্তু এই অবকাঠামো তৈরি করে। তো সেখানে বাঁধ আছে বা অন্যান্য রকম সড়ক, তো সেগুলা এখন একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের আওতায় নিয়ে আসার দরকার আছে। তার কারণ 22টা জেলা কিন্তু নানা রকমের ঝুঁকির মধ্যে আছে, এবং এদের সংখ্যা আরও বাড়ছে। এবং ওই যে স্যালাইনটি, সেটা কিন্তু একদম আরও ভিতরে ঢুকে যাচ্ছে, চিত্রা নদী দিয়ে কিন্তু একেবারে ভিতরে চলে এসছে। তো এটা অনেক বড় রকমের একটা সমস্যা। আমি মনে করি যে তারা বিভিন্ন রকমের যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয় শুধুমাত্র এই জলবায়ুর পরিবর্তন ঝুঁকির কারণে। আর উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক সম্ভাবনা আছে, সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। সেখানে কিন্তু আমরা স্পেশালি কোনো জোন তৈরি করতে পারছি না সেভাবে। তো এখন এইগুলোকে দেখতে হবে, মানে আমাদের একটা পুরো মেইন স্ট্রিমিং অ্যান্ড ইন্টিগ্রেশন, সেটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করি যে জলোচ্ছ্বাস বা বন্যা বা ঘূর্ণিঝড় যেটি হচ্ছে না কেন, লবণাক্ততা সহ বিভিন্ন সমস্যা, সেই সমস্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, সেইটি কি বর্তমানে জাতীয় অর্থনীতির হিসাব নিকাশে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কিনা যদি জানাতেন। মাঝে মাঝে কিছু স্টাডি হয়েছে, আমি নিজেও একটা গবেষণা করেছি এই ক্লাইমেট ম্যাক্রো মডেল। তো সেখানে দেখা গেছে যে আসলে আমাদের প্রায় 2% মতো, জাতীয় আয়ের 2% মতো কিন্তু আমাদের আসলে এই ড্যামেজ লসে চলে যাচ্ছে। কিন্তু এখানকার তো ইকোনমিক ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি বা বাড়ি ঘর, তারপরে যে ওয়াশ যে সার্ভিস আছে সেগুলো, হসপিটাল, এগুলো তো ক্ষতি হয়। কিন্তু এটি ছাড়াও মানে কৃষি অকৃষি যে খাতগুলো, সেগুলোর বাইরেও কিন্তু একটা হিউম্যান ডাইমেনশন আছে। সেখানে মানুষের যে স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে নারীরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান। তাদের প্রেগন্যান্সি থেকে শুরু করে তাদের নানান রকমের কিন্তু এই রিপ্রোডাক্টিভ হেলথের উপরে ইম্প্যাক্ট পড়ে। সারা জীবন ধরে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। হাইপার টেনশন থেকে শুরু করে অনেক রকমের কিন্তু রোগ আছে সেখানে। তো সেগুলোকে দেখতে হবে। পরিবেশের অন্যান্য সমস্যা, গাছপালা, সেখানে কিন্তু কৃষি হয় না সেভাবে। সেখানে আমাদের যে বনজ সম্পদ, তো সেটারও কিন্তু ক্ষতি হচ্ছে। তো এমনকি সুন্দর বনঝুঁকি আছে, মানে তো এমন সমস্ত সমস্যাগুলোকে কিন্তু আমরা সেভাবে কম্প্রিহেন্সিভলি হিসাব করতে পারছি না। এই যে আমাদের যে 2%-এর কথা বলছি জিডিপির, তো সেটা একের ব্রডলি যেগুলো দেখা যায় চোখে, যে সমস্ত অবকাঠামো বা বাড়িঘর, অর্থনৈতিক কর্মকাণ্ড, তো সেগুলোর একটা হিসাব। কিন্তু এর বাইরে গিয়ে আমাদের একটা সমন্বিত হিসাব নিকাশের দরকার আছে। সেটা যদি প্রশ্ন করি যে সামনে তো বাজেট বরাদ্দের একটা বিষয় আসছে, তো সেখানে এই উপকূলীয় অঞ্চলের যদি আমরা হিসেব নিকাশ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে গেল বাজেট বা এর আগের বাজেটেও আমরা দেখি যে উপকূলীয় অঞ্চলে 6% আসলে বরাদ্দ হয় না। তো সেটিকে আসলে কিভাবে দেখছেন? না, যেহেতু একটা ঝুঁকিপূর্ণ এলাকা, এবং এখানে যে আমরা তো বলি যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, তার সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু গিয়ে পড়ছে উপকূলের 22টা জেলাতে, এবং এক এক জেলার সমস্যা এক এক রকম। সেখানে যে সমস্ত দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে, তো সেগুলো কিন্তু ভিন্ন রকম। তো সুতরাং আমাদের এখানে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার, যে আমরা এখন যেটা খুব মেকানিক্যালি করছি, সেটা হলো কোন মন্ত্রণালয় কতটুকু বরাদ্দ পাচ্ছে, শুধু সেই হিসাবটা আমরা এই বাজেট ডকুমেন্টের সাথে প্লেস করি। কিন্তু আসলে দরকার হচ্ছে নিড বেসড একটা অ্যাসেসমেন্ট, যে সেখানে কতটুকু প্রয়োজন সেটা খুঁজে বের করতে হবে, করে সেই অনুযায়ী বাজেটের সহায়তা দিতে হবে। সেটা বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা কাজ করবে এখানে, এবং একটা কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ দরকার, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এই টাকাগুলোকে আসলে যারা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, যে সমস্ত কলকারখানা, যে উদ্যোক্তা, তাদের অনেক এসএমই আছে, তো তাদেরকে সাপোর্টগুলো দিতে হবে, দিয়ে যাতে এবং আমরা তো আসলে এই দুর্যোগগুলোকে সেভাবে ঠেকাতে পারবো না, কিন্তু এর ক্ষয়ক্ষতি যাতে সবচাইতে কম হয়, ন্যূনতম পর্যায়ে থাকে, এবং মানুষগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতে পারে, সেই জন্যই আসলে এই বাজেটের অ্যাপ্রোচটা দরকার।
যেহেতু বাজেটের কথাই আসলো, বাজেট যতই বরাদ্দ দেওয়া হোক না, সেটি ব্যয় আসলে কতটুকু সুশাসন নিশ্চিত হয় বা স্বচ্ছতা কতটুকু আসলো সেটা যদি একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা বড় রকমের সমস্যা। দেখা যায় কি যে সারা দেশে যেরকম হয় যে একদম লাস্ট কোয়ার্টারে গিয়ে এটা এডিপি ইমপ্লিমেন্টেশন হয়, তখন এই ব্যয়ের হিড়িক পড়ে যায়। তখন মূলত টার্গেটটা থাকে হলো যে কিভাবে এই খাতা কলমে এই ব্যয়ের চিত্র দেখিয়ে এই টাকাটা বার করে নিয়ে যাওয়া যায়। এই উপকূলের একই ঘটনা ঘটে। সেখানে যে এই দুর্নীতির এবং অপচয়ের যে চিত্র, সেটা কিন্তু ন্যাশনাল বাজেটের একেবারে মানে এখন আনইউজুয়াল না। আমি মনে করি যে উপকূলের মানুষরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো এখন এই তাদের এই ঝুঁকিগুলো মোকাবেলা করা এবং এই যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোর সঠিক বাস্তবায়ন, সময় মতো বাস্তবায়ন যদি আমরা করতে না পারি, তাহলে ঠিক এই ঘূর্ণিঝড়ের আগে যদি আমরা একটা রাস্তা করি, তাহলে কিন্তু সেটা আবার ভেঙে যাবে, তাই না? তো সুতরাং আমাদের সময় মতো এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেখানে দুর্নীতি অপচয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স দরকার। এটা এই নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে তারা বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং এইখানে আমাদের জিরো টলারেন্স দেখাতেই হবে। কোনো দুর্নীতি সহ্য করা যাবে না এবং সময় মতো যদি আমরা এই অবকাঠামোগুলো বা অন্যান্য বাজেটের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে এই যে বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে এই উপকূলের মানুষেরা যে একটা সমস্যায় নিপতিত হয়েছেন এবং বিশেষ করে যে জলবায়ু পরিবর্তন এবং এই মুহূর্তে আসলে এলিনোর কথা শুনতে পাচ্ছি, খরা আসবে ওইখানে সামনে। তো এখন এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য বাজেটটাকে সময় মতো এবং যথাযথভাবে বাস্তবায়িত হতে হবে। যদি প্রশ্ন করি যে উপকূলীয় অঞ্চলে তো বারবারই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে থাকে, তো এই ক্ষতির মুখে পড়ে, তো এই ক্ষেত্রে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে কি নেওয়া উচিত বা কি মনে করছেন, বা এটি কতটুকু জরুরি? এই মুহূর্তে আমাদের একটা ন্যাপ আছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে এবং এটি ছাড়াও কিন্তু আমাদের একটা প্রসপারিটি প্ল্যান আছে। তো সেগুলো দীর্ঘমেয়াদী। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2040 বা 2050 সেই সময়গুলোকে টার্গেট করে করা হচ্ছে এবং একই সঙ্গে আমাদের যে ডেল্টা প্ল্যান আছে সেটাও 2100 সাল পর্যন্ত। তো এখন এগুলোর মধ্যে ব্রডলি বলা আছে ডিরেকশনগুলো, মানে একদম সুনির্দিষ্টভাবে আমাদের এই উপকূলের মানুষদের জন্য কী কী প্রয়োজন এবং তাদের এই যে প্রতি বছরের যে এই সমস্যাগুলো, যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সেগুলো হচ্ছে, স্যালাইনিটি হচ্ছে, তো এবং খরাও আছে ওখানে। তো সব মিলে এই সমস্যাগুলোর টেকসই সমাধান কী এবং সেটার জন্য আমাদের কতটুকু বরাদ্দ দিতে হবে, তার সেখানে আসলে বিনিয়োগ পরিকল্পনাগুলো কি, সেগুলোকে নির্ধারণ করতে হবে করে এবং সেই অনুযায়ী বাজেটের প্রজেকশন লাগবে। তো সেভাবে যদি আমরা করতে পারি, তাহলে ওইখানকার মানুষরা বুঝবে যে সরকার তাদের পাশে আছে। তো এবং এইটা একটা বড় রকমের সাপোর্ট। তাই মনে করি সেরকম করে দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারলে তখন কিন্তু সরকারের কতটুকু বরাদ্দ দিতে হবে, প্রাইভেট সেক্টর কতটুকু দিবে, ব্লেন্ডেড ফাইন্যান্সিং, তারপরে ডোনার সাপোর্ট, এগুলো কতটুকু আসবে, সেগুলো কিন্তু তখন আমরা নিশ্চিত করতে পারবো। তো এইভাবে করে আমাদের আসলে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন। যেহেতু এটি কি অপচয় কমবে বলে আপনার কাছে কি মনে না, হয়? অপচয় কমানোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ব্যবস্থা আছে, মানে সেখানে আমাদের থার্ড পার্টি অডিটিং, সোশ্যাল অডিটিং, তো সেগুলো যেমন প্রয়োজন আছে এবং একই সঙ্গে পারফরমেন্স অডিটিং মাঝে মাঝে করা হয়। সব মিনিস্ট্রি কিন্তু এটা করে না। আমি মনে করি যে এই উপকূলের যে বাজেট, সেটার প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে পারফরমেন্স অডিটিংটা মাস্ট, এটা হতেই হবে এবং প্রতি বছর এটা প্রতি বছরই করতে হবে। আর একই সঙ্গে আমি মনে করি যে এখানে থার্ড পার্টি অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা কি করি যে সরকার নিজেই আসলে এটা ইমপ্লিমেন্ট করে, নিজেই আসলে এটা অ্যাসেস করে। তো থার্ড পার্টি করতে পারলে, ইন্টারন্যাশনাল যদি ফরেন্সিক অডিট করা যায়, তাহলে আমি মনে করি যে এখানে দুর্নীতি অপচয় কমানো সম্ভব এবং যথাযথভাবে যদি আমরা এই ব্যয়ের এস্টিমেটটা তৈরি করে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, আমি আশা করি যে এই উপকূলের মানুষের যে প্রতি বছরের যে একটা অসহনীয় একটা জীবন, তাদের বারবার যে সমস্ত দুর্যোগ হচ্ছে, ক্ষতি হচ্ছে, তো সেগুলো থেকে আস্তে আস্তে তারা বের হয়ে আসতে পারবে। জীবনের কথা যেটি বললেন সেটি জীবনের কথা ধরে আমি যদি আপনাকে ছোট প্রশ্ন করি যে উপকূলীয় অঞ্চলে যে মানুষ যারা আছেন, সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের জীবনমান আসলে উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা যে সংস্থাগুলো আছে IMF, সেই সংস্থাগুলো আসলে কিভাবে কাজ করতে পারে বা কোনো পরিকল্পনা করা দরকার কিনা দীর্ঘমেয়াদী? না, অবশ্যই এই যে আমরা যখন লং টার্মে যেটা ফাইন্যান্সিয়াল প্রজেকশন করব, তো সেটাতে অবশ্যই আমাদের যারা হলো যে ডেভেলপমেন্ট পার্টনার রয়েছেন, তারা ইতিমধ্যে অনেক কাজ করছেন, কিন্তু ওই প্ল্যানের সঙ্গে তাদেরকে যুক্ত হতে হবে। আমরা তো সরকারের যে পরিকল্পনাগুলো করি, তো সেগুলো অনেক ক্ষেত্রে ভেগ থাকে, মানে একটা পরিষ্কার করে নির্দেশনা থাকে না যে কতটুকু অর্থ লাগবে। কিন্তু এখন যদি আমরা এই জায়গাগুলোতে আমাদের যারা উন্নয়ন সহযোগী তাদেরকে যুক্ত করতে পারি, অনেক এনজিও আছেন তারা কাজ করছেন ওইখানে, তো তাদেরকে যুক্ত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পরিষ্কার একটা দিক নির্দেশনা পাওয়া যাবে। তারা কিন্তু ফ্র্যাগমেন্টেড ওয়েতে অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন। এই মুহূর্তে যে IMF এর লোন প্যাকেজ আছে, তার মধ্যে কিন্তু ডেডিকেটেড ক্লাইমেট ফাইন্যান্সিং একটা স্কোপ আছে। এই মুহূর্তে বিশ্বব্যাংক, ADB বা অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা, প্রত্যেকেই কিন্তু তারা যখনই বাংলাদেশকে অর্থ দিচ্ছে, ওর মধ্যে এই ক্লাইমেটের পার্টটা রেখে দিচ্ছে। তো সুতরাং ওই টাকাটা যাতে আমরা এই উপকূলের মানুষজনের যথাযথভাবে পরিকল্পনা করে বা প্রকল্প তৈরি করে যদি বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে তখন মনিটরিংটা ভালো হবে। তো এইভাবে করে আসলে আমাদের অগ্রসর হওয়া দরকার। যদি
বাংলাদেশের প্রশ্ন তো আমরা করলামই, আমি যদি একটু প্রশ্ন করি যে বিভিন্ন যে দেশ আছে সেখানেও যে উপকূলীয় অঞ্চলগুলো তারা বিভিন্ন পরিকল্পনা করছে বা দীর্ঘমেয়াদী প্রকল্প গড়ে তুলছে, সেগুলো আসলে আপনার কাছে বাংলাদেশের সাথে আসলে কতটুকু অ্যাডপ্ট করতে পারে, আর হচ্ছে আপনার কাছে জানা আছে কিনা মানে অন্যান্য দেশ কিভাবে কাজ করছে এই উপকূলীয় অঞ্চলের ক্ষেত্রে? না, অন্যান্য দেশের মধ্যে কিন্তু এখন ভারত অনেক কাজ করছে, তারা ক্লাইমেট ফান্ড থেকেও প্রকল্প পাচ্ছে, বাংলাদেশও পেয়েছে। তো এবং বাংলাদেশে অনেক কুটো পোড়াতে হয়েছে যে প্রথম যখন তারা একটা গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল, তারপরে কিন্তু অনেক রকম কমেন্ট এসেছে, কিন্তু ভারত এই দিক দিয়ে খুব স্মার্টলি এগিয়ে গেছে। তাদের এই যে অঞ্চল থেকে শুরু করে যে পশ্চিমবঙ্গ, এই পুরো কোস্টাল এরিয়া তারা কিন্তু প্রতি বছরে এখন দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করছে। তো তাদের যে বাস্তবায়নের জন্য ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশনের খুবই স্ট্রং। বাংলাদেশে কিন্তু এখান থেকে শিখতে পারে, এমনকি পাকিস্তানও কিন্তু এই কাজগুলো এখন করছে, তাদের ওইখানে নানা রকম দুর্যোগ হচ্ছে এখন। তো সুতরাং এই দেশগুলো থেকে আমাদের আসলে শিক্ষা নিতে হবে। বাংলাদেশেও কিন্তু এই অ্যাডাপ্টেশনে অনেক এক্সাম্পল তৈরি করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক ভালো করছে বাংলাদেশ, কিন্তু তারপরেও অনেক জায়গাতে ঘাটতি আছে, বিশেষ করে যে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, এখানে অনেক দুর্বলতা আছে আমাদের। আমরা প্রকল্পগুলো চিহ্নিত করি ঠিকই, কিন্তু সেটা সময় মতো বাস্তবায়ন করি না, সেখানে দুর্নীতি অপচয়ের সুযোগ থাকে। কিন্তু অন্য দেশগুলো তারা কিন্তু খুবই মানে স্মার্টলি এগুলোকে তারা ম্যানেজ করে, এবং তাদের যে সমস্ত মনিটরিং, তাদের যে সমস্ত অডিটিং, সেগুলো কিন্তু অনেকটা তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করে থাকে। তো আমাদেরকে সেই দিকে যেতে হবে। তো এটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ অনেক জায়গাতে এক্সাম্পল সেট করেছে, কিন্তু এখন এই উপকূলের মানুষের যে এই দুর্দশা, তাদের যে প্রতি বছরের যে ঘূর্ণিঝড়, যেটাই ভারতে যে সমস্ত ঘূর্ণিঝড় হচ্ছে প্রত্যেকটাই বাংলাদেশেও হচ্ছে। তো সুতরাং এইগুলো তো এখন প্রভাব একই রকম, কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে কিন্তু সেগুলোকে মোকাবেলা করছি। আমি মনে করি যে ক্রস লার্নিংটা খুবই ইম্পর্টেন্ট, তারা কোথায় কোথায় সাকসেসফুল হচ্ছে সেটা আমরা শিখে নিতে পারি। আর বিশেষ করে তাদের হিউম্যান অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, মানে তারা কিন্তু একদম প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে, একেবারে যারা উপকূলের কাছাকাছি সেই মানুষগুলোর কাছে গিয়ে তাদের কি প্রয়োজন সেগুলোকে তারা জেনে নিচ্ছে। তো আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট, তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দিতে হবে, এটি ছাড়াও মিডিয়াম টার্ম লং টার্মে তাদেরকে রিকভারি রিহ্যাবিলিটেশন সেগুলোর জন্য সুযোগ দিতে হবে, এবং খুব দ্রুততর সময় তারা যাতে নর্মাল বিজনেসে আসতে পারে, তো সেটার জন্য সাপোর্ট প্রয়োজন। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, উপকূলীয় অঞ্চলের যে বাজেট বরাদ্দ বিষয়ে আমরা জানছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ কবির।